হ্যালো, হ্যাঁ স্টার্ট করেছি। হয়েছে স্ট্রিমিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, কেউ যদি ক্লাসে থাকো তোমরা কানেক্ট, চ্যাট বক্সে তোমরা মেসেজ করে একটু বলে দাও আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। সুমন সরকার, তুমি কিছুক্ষণ আগে মেসেজ করেছো। আচ্ছা, আর একবার আমাকে কনফার্ম করে দাও আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, সবার প্রথমে তোমাদের সবাইকে এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসে ওয়েলকাম। এবং আজকে এখন তোমাদের বায়োলজি ক্লাস শুরু করার আগে যা কয়েকটা কথা। তো আশা করি তোমরা প্রত্যেকেই জানো বা শুনেছো যে অফলাইনে মিশন 30 ব্যাচের জন্য নাম দেওয়া শুরু হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে মিশন 30 ব্যাচের জন্য এনরোল করতে পারো। এই ব্যাচে তোমাদের যে ক্লাসগুলো করানো হবে তা হলো ডাব্লিউবিপি কনস্টেবল, তারপর জিডি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এবং আর্মি। আর ব্যাচটা কিন্তু আবাসিক ব্যাচ, মানে তোমরা কল্যাণীতে থেকে ওখান থেকে পড়া করতে পারবে। তাছাড়াও রেগুলার ক্লাস রিলেটেড নোটসের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো, ফেসবুক পেজে ফলো করতে পারো, এবং তোমরা অলরেডি এখন কানেক্টেড আছো ইউটিউব চ্যানেলে। পরবর্তী বাকি আরও ক্লাসের জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি আরও ডিটেলসে জানার থাকে তোমরা ইনস্টিটিউশনে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও তোমাদের বাকি যা যা জানার আছে তোমরা জেনে নিতে পারো। আচ্ছা, কৌশিক বলছে, হ্যালো ম্যাডাম, গুড ইভিনিং, কেমন আছো? হ্যাঁ ভালো আছি আমি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, চলে আসি তাহলে আজকের টপিকে। তো আজকে যে টপিকটা আমরা পড়ব, আমরা ভিটামিন সম্পর্কে পড়ব এবং আমি তোমাদের চন্দ্রিকা ম্যাডাম। ভিটামিন একটা খুব ভাইটাল জায়গা। তোমরা যে কোনো এক্সাম দেখো, সব এক্সামে কিন্তু কম্পিটিটিভ এক্সামে অন্তত ধরো কোনো বায়োলজির কোয়েশ্চেন্স না থাকলে অন্তত ভিটামিনের ওপরে কিন্তু কোয়েশ্চেন্স থাকে। তো ভিটামিন একটা খুব ভাইটাল জায়গা এবং প্রচুর প্রশ্ন থাকে, একটা স্কোরিং পার্ট। প্রায় সমস্ত রকম এক্সামে ভিটামিনের উপরে কোশ্চেন্স পাবে। তো একটা খুব ইম্পর্টেন্ট টপিক আজকের ক্লাসে আমরা পড়ব। শুরুতেই বলে দিই, আমরা প্রথমে ভিটামিন সম্পর্কে ভিটামিন রিলেটেড পড়ব এবং তারপর ওই রিলেটেড কয়েকটা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। তাহলে শুরু করার আগে আরেকবার, এই যে অফলাইন ব্যাচ যে রয়েছে মিশন 30, তো তোমরা ইন্টারেস্টেড থাকলে এনরোলমেন্ট করে নিতে পারো। তাছাড়াও অফলাইন কম্বাইন ব্যাচ তো রয়েছেই, সিইটি, এসএসসি, রেল, ডাব্লিউবিপিএসসি এই সমস্ত এক্সামের জন্য। মিশন 30 ব্যাচটা যে রয়েছে এটাতে তোমাদের পার মান্থ যে ফিটা রয়েছে তা হলো 3200 টাকা। এবং এটাতে তোমরা এই ফিটাতে ইনক্লুড রয়েছে তোমাদের টিউশন ফি, কোচ, ফুড, লজিং অ্যান্ড ইলেকট্রিসিটি, সবই একসাথে, আলাদা করে আর না। তো 3200 টাকায় কিন্তু তোমাদের মিশন 30 ব্যাচের পার মান্থ ফি রয়েছে। তোমরা ইন্টারেস্টেড থাকলে এনরোলমেন্ট করতে পারো। তাছাড়া অফলাইন ব্যাচেও তোমরা এনরোলমেন্ট করতে পারো। তো শুরু করছি আজকের ক্লাসটা। আচ্ছা, গুড ইভিনিং তোমাদের সবাইকে, অনেকেই জয়েন হয়েছো। শুরু করছি তাহলে। সবার প্রথমে শুরুতেই
যে কথাটা, ধরো ভিটামিন কি বা কেন ইম্পর্টেন্ট বা আমরা ভিটামিন কেন পড়বো, তো প্রথম একটাই উত্তর হয়তো সবাই বলবে এক্সামে কোশ্চেন্স থাকবে তার জন্য। তা তো অবশ্যই এক্সামে ভিটামিন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার জন্য আমরা পড়বো। তাছাড়া আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে ভিটামিনটা কেন ইম্পর্টেন্ট বা কোথা থেকে ভিটামিন কথাটা এলো বা কী করে, তো ধরো যেমন আমরা একটা ধরো দেখি আমাদের শরীরটা তৈরি হয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সমস্ত জিনিস নিয়ে, মানে দেহ গঠনকারী উপাদান। আমাদের যে রেগুলার বৃদ্ধি হচ্ছে, আমরা ছোট থেকে বড় হচ্ছি, সব কিছুর জন্যই কিন্তু রেসপন্সিবল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। মানে মোট কথা আমরা যে খাবারটা খাই তা কী করে আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। এবার এই বৃদ্ধিটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে যদি না ভিটামিন থাকে। উদাহরণ হিসাবে ধরো আমরা ধরে নিতে পারি, একটা বাড়ির উদাহরণ ধরো আমরা নিলাম, তো ইট, সিমেন্ট, বালি দিয়ে বাড়িটা তো তৈরি হয়ে গেল, কিন্তু রং যদি না করা হয় বাড়িটা কি দীর্ঘস্থায়ী হবে? খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে, দীর্ঘস্থায়ী হবে না। একই রকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নিয়ে আমাদের এই যে মানব দেহটা তৈরি হয়েছে, ভিটামিন যদি না থাকে তাহলে কিন্তু এটাও দীর্ঘস্থায়ী হবে না। তাহলে ভিটামিন কেমন করে সাহায্য করে? তো ভিটামিন আমাদের বিভিন্ন রকম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার মাধ্যমেই কিন্তু ভিটামিন বৃদ্ধিতে সাহায্য করে। তো ভিটামিন খুব বেশি পরিমাণে প্রয়োজন না, খুব সামান্য প্রয়োজন, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের তুলনায় তো একেবারেই সামান্য প্রয়োজন ভিটামিন। এবং সবার প্রথমে ভিটামিন নামকরণ করেছিলেন সায়েন্টিস্ট ক্যাসিমির ফাঙ্ক। তিনি সবার প্রথমে ভিটামিন নামকরণ করেছিলেন। বিজ্ঞানী ফ্র্যাঙ্ক, হ্যাঁ তাই বলা হয়েছে, ফ্র্যাঙ্ককে বিজ্ঞানী ফ্র্যাঙ্ক, সি ফ্র্যাঙ্ক, ডক্টর সি ফ্র্যাঙ্ক, তিনি ভিটামিন সি ফ্র্যাঙ্ক বলা হয় বা ক্যাসিমির ফ্র্যাঙ্ক, তিনি ভিটামিন নামকরণ করেন বা আবিষ্কার করেনও বলা যেতে পারে। একটা ছোট গল্প বলি, ভিটামিন কথাটা কোথা থেকে এলো বা কখন শুরুতে ভিটামিন নামটা ধরো এলো বা কি করে সবাই জানতে পারলো যে হ্যাঁ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়াও ভিটামিন নামেরও কোনো একটা জিনিস রয়েছে। তো প্রায় আজকে থেকে 500-600 বছর আগে ভাস্কো দা গামা যখন তার বাকি নাবিকদেরকে নিয়ে যখন সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে বাকি যে নাবিকরা রয়েছে বা বাকি যারা রয়েছে সেলার্স, তারা কিন্তু বেশিরভাগই স্কারবি বা বেরি রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এবার ওনাদের ওই সমস্ত যারা স্কারবি বা বেরি রোগে আক্রান্ত হচ্ছে তাদের যখন ট্রিটমেন্ট করা হলো, তো তাদেরকে পথ্য হিসাবে কিন্তু এই লেবু, তারপর সবুজ শাকসবজি, টাটকা ঢেকি ছাটা চাল এই সমস্ত খাওয়ানো হতো পথ্য হিসেবে। এবং শুধুমাত্র ওই সমস্ত খাওয়ার খেয়েই কিন্তু তারা আবার সুস্থ হয়ে গেল। ওই তখনই একটা সায়েন্টিস্টদের মধ্যে একটা ধারণা এলো যে নিশ্চয়ই খাবারের মধ্যে, মানে এই লেবু জাতীয় বা টাটকা শাকসবজি বা ঢেকি ছাটা চাল যে রয়েছে, এটাতে এমন কোনো একটা জিনিস রয়েছে যেটা কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এবং তারপর দীর্ঘ রিসার্চের পরে সায়েন্টিস্ট ক্যাসিমির ফ্র্যাঙ্ক তিনি ভিটামিন নামকরণ করেন। তিনি যে ভিটামিন নামকরণ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন 1912 সালে, ঠিক আছে, 1912 সালে তিনি আবিষ্কার করেছিলেন। এবং তিনি যে নামটা দিয়েছিলেন তা কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন নাম ছিল না, ভিটামাইন নাম ছিল। কারণ তিনি একটা ভিটামিন ধরো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা ভাইটাল জিনিস, তো ওই ভাইটাল কথা থেকে তিনি ভাইটাল, আর এটা উনি যে ভিটামিনটা আবিষ্কার করেছিলেন ওটা একটা আমাইন জাতীয় বা অ্যামিন জাতীয় ছিল, তো সেই কারণে তিনি ভাইটামাইন বা ভিটামিন নামকরণ করেছিলেন। পরে যদিও 1920 সালে ভাইটামিন থেকে নামটা করা হয়, ভিটামিন নামকরণ করা হয়। তো জাস্ট একটা ছোট গল্প, মনে রাখতে সুবিধা হবে সায়েন্টিস্টের নাম বা কোথা থেকে ভিটামিন কথাটা এসছে। এর ওপরে কিন্তু কোনো এক্সামে কোনো কোশ্চেন্স থাকবে না, তাও তোমাদের জাস্ট একটু আমি বলে রাখলাম। আশা করি সবাই এতক্ষণে ভিটামিনের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো যে ভিটামিন কেন আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট। এবার চলে আসি ভিটামিনের ক্লাসিফিকেশনে, ভিটামিনের কটা ভাগ রয়েছে। তো ভিটামিনকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আর একটা হলো জলে দ্রবণীয় ভিটামিন। চারটে ভিটামিন এ, ডি, ই আর কে, এই চারটে ভিটামিন হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, এবং ভিটামিন বি আর সি এই দুটো ভিটামিন হলো জলে দ্রবণীয় ভিটামিন। আমরা এক এক করে সব ভিটামিন সম্পর্কে ডিটেলসে পড়ে নেব।
সবার শুরুতে আরেকটা কথা বলে রাখি, এখান থেকে প্রশ্ন কেমন ধরনের থাকবে। তো প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে হয় ভিটামিনের রাসায়নিক নাম সম্পর্কিত কোশ্চেন্স থাকতে পারে, কেমিক্যাল নাম জিজ্ঞেস করে নিতে পারে। তাছাড়া উৎসর ওপরে খুব কম কোশ্চেন্স থাকে, অভাবজনিত যে লক্ষণ রয়েছে বা কাজ যে রয়েছে এই তিনটে জায়গার ওপরে কিন্তু বেশি করে কোশ্চেন্স থাকে। অভাবজনিত রোগ, কাজ এবং ভিটামিনের রাসায়নিক নাম। তো যে কোনো ভিটামিন পড়ো, সে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বা জলে দ্রবণীয় ভিটামিন, সবগুলোর কিন্তু রাসায়নিক নাম, অভাবজনিত লক্ষণ এবং কাজ, এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে করে নিতে হবে। তাহলেই ভিটামিন রিলেটেড যে কোশ্চেন্সই আসুক না কেন সবগুলোই তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে দেখে নিই, শুরুতে আমরা ফ্যাটি দ্রবণীয় ভিটামিন সম্পর্কে পড়ব এবং তারপর জলে দ্রবণীয় ভিটামিন। তো সবার প্রথমে ফ্যাটি দ্রবণীয় ভিটামিন মানে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। কোথা থেকে পাওয়া যায়? উৎস। তো উৎস হিসাবে রয়েছে কড মাছের লিভারের তেল, তাছাড়া হলুদ ফল, এই ধরো পেঁপে, তারপর আম, গাজর, মানে কালারফুল যত ফল বা ভেজিটেবল রয়েছে সবতেই কিন্তু ভিটামিন এ থাকে। প্রাণীজ উৎস হিসেবে মাখন, ঘি, ডিম এসবতেও কিন্তু ভিটামিন এ প্রেজেন্স থাকে। আচ্ছা, এখনও অনেকে জয়েন হচ্ছ, ঠিক আছে, আমি পরে চ্যাট বক্স দেখে নেব, শুরুতে এখন আমি পড়িয়ে যাই, ঠিক আছে। তো রাসায়নিক ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল এবং উৎস হিসেবে কড মাছের লিভারের তেল, হলুদ ফল, মানে যত কালারফুল ফল, সবজি, ভেজিটেবলস রয়েছে সবতেই ভিটামিন এ থাকে। এবং মাখন, ঘি, ডিমের কুসুম বা ডিমের যে সাদা অংশ, মানে পুরো ডিমেই থাকে, মানে ডিমের হয়ে গেছে কথাটা, ভিটামিন এ কিন্তু প্রেজেন্স থাকে। আর একটা কথা যেটা মনে রাখবে, ভিটামিন এ কিন্তু দেখো কড লিভার তেল, এর সাথে মনে থাকবে অনেক সময় কোশ্চেন্স থাকে যে লিভারে কোন ভিটামিন তৈরি হয়। তো লিভারে কিন্তু ভিটামিন এ তৈরি হয়, তো এই কথাটাও মনে রাখবে। কড মাছের লিভারের তেলে ভিটামিন এ থাকে, তো এই উৎসটা রাখলেই মনে থাকবে তোমাদের যে লিভারে ভিটামিন এ কিন্তু তৈরি হয়। তাছাড়া কালারফুল জিনিসে কিন্তু ভিটামিন এ প্রেজেন্স থাকে। কাজ কি, প্রধান কাজ কি? তো প্রধান কাজ যেটা হলো, একে তো আমাদের যে দেখার জন্য যে কোষগুলো রয়েছে সেগুলোর সংশ্লেষণে সাহায্য করে। তাছাড়া স্পেশালভাবে আরও অনেক কাজ রয়েছে, কিন্তু আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট কাজ এখানে বলা হয়েছে, রডোপসিন সংশ্লেষণে সাহায্য করে। এবার এই রডোপসিন জিনিসটা কি? তো তোমরা সবাই চোখ বা আই পড়ার সময় পড়ে হবে রোড কষ বা কোন কোষ ওই সম্পর্কে। তো ওই যে রোড সেল এবং কোন সেল রয়েছে, রডোপসিন যে রয়েছে ওটার কিন্তু প্রিমিটিভ, মানে এখান থেকেই রড সেল বা কন সেল যে রয়েছে ওগুলো কিন্তু তৈরি হয়, রড সেলটাই তৈরি হয়, কন সেল না। তো এই রডোপসিন সংশ্লেষণে কিন্তু ভিটামিন এ সাহায্য করে। মানে রড সেল বা কন সেলের যদি কাজ দেখো, তো আমাদের যেটা রাতের বেলা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা রয়েছে ওই ভিশনে কিন্তু সাহায্য করে রড সেল, এবং সেই রড সেলের সংশ্লেষণে সাহায্য করছে। মানে ভিটামিন এর অভাবে কি রোগ হবে? রাতে দেখতে পাবে না। তো তোমরা সবাই জানো যে অভাবজনিত রোগ কিন্তু হয়েছে এক জেরোপথ্যালমিয়া আর একটা হলো রাতকানা। রাতকানা মানে রাতে দেখতে পায় না। আর আমাদের এই যে রড সেল যে রয়েছে, রড সেল নাইট ভিশনে সাহায্য করে, রাতেই দেখতে সাহায্য করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশনে। আর কালারফুল ভিশনে তো কোন সেল সাহায্য করে। তো এই রডোপসিন সংশ্লেষণ ঠিকঠাক হবে না ভিটামিন এ যদি পর্যাপ্ত পরিমাণে আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ না করি তাহলে, এবং তার অভাবজনিত ফল হিসেবে জেরোপথ্যালমিয়া, তাছাড়াও রাতকানা, এই সমস্ত রোগে কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। তো তাহলে এখানে যে কটা জায়গা ইম্পর্টেন্ট, প্রথমত রাসায়নিক নাম, তারপর উৎসটার উপরে খুব একটা কোশ্চেন্স থাকে না, তাও উৎসটা জেনে রাখা ভালো আমাদের নিজেদের জন্য হলেও। কাজ এবং অভাবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে কি কি রোগ হয় দেখে নিচ্ছি আমরা। পরের ভিটামিন ডি, এটাও কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল, ঠিক আছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর উৎস হিসাবে মাছের লিভার থেকে নিঃসৃত তেলে পাওয়া যায়, তাছাড়া লিভার, দুধ, ডিম, ঘি, এই সমস্ত থেকে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়।
ভিটামিন ডি সূর্যের আলোতে ধরো আমরা থাকলাম, তো ওই সূর্যের আলোতে থাকলেও কিন্তু আমাদের শরীরে অটোমেটিক্যালি ভিটামিন ডি কিন্তু সংশ্লেষিত হয়ে যায়। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম, উৎস হলো। এবার কাজ, ভিটামিন ডি কিন্তু অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণে কিন্তু সাহায্য করে। আর ক্যালসিয়াম আয়ন আমরা জানি, ক্যালসিয়াম আয়ন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কখন, আমাদের যে দাঁত বা হাড় এর স্ট্রাকচার ফরমেশনের গঠনে কিন্তু ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে অন্ত্র থেকে, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবার থেকে ক্যালসিয়াম আয়নটা কিন্তু ঠিকঠাকভাবে শোষিত হবে না। আর ক্যালসিয়াম আয়ন যদি শোষিত না হয় তাহলে কি হবে, আমরা ভিটামিন ডি এর অভাবজনিত যে রোগগুলো রয়েছে বা আমাদের হাড় বা দাঁত এর আমাদের হাড় বা দাঁতের ঠিকঠাক গঠন হবে না, কারণ ক্যালসিয়াম বোনসের গঠনে সাহায্য করে। তো এর অভাবজনিত যে রোগ রয়েছে শিশুদের রিকেট এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিয়া, এই দুটো রোগ কিন্তু দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে। তো কি রয়েছে, একটা, হ্যাঁ তোমরাও বললে অনেকে রিকেট বলেছো, LEKMR, ঠিক আছে। শিশুদের ক্ষেত্রে রিকেট আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া, এই রোগটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়। এখানে বোনসের ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে হয় না বা বেঁকে যায়, তেরামেরা হয়ে যায়, আর অস্টিওমেলাসিয়া রয়েছে, সবই ভিটামিন ডি এর অভাবে। এখানেও একই রকম ভিটামিন এর মতো রাসায়নিক নামটা পড়বে ভালো করে, রাসায়নিক নাম ইম্পর্টেন্ট, এবং অভাবজনিত রোগ। তাছাড়া কাজ আর উৎসটাও হালকা করে মনে রাখবে, তাহলে সুবিধা হবে মনে রাখতে। রাসায়নিক নাম, উৎস, কাজ আর অভাবজনিত রোগ। পরের ভিটামিনটা দেখে নিচ্ছে, ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম। উৎস হিসেবে সমস্ত রকমের উদ্ভিজ্জ তেল রয়েছে, যে এই ধরো সরষের তেল, সূর্যমুখী তেল, আমরা যত রান্নাতে তেল ইউজ করি উদ্ভিজ্জ উৎসের থেকে প্রাপ্ত যে তেল রয়েছে, সয়াবিন তেল, সবতেই কিন্তু ভিটামিন ই প্রেজেন্স থাকে। ভিটামিন ই আর একটা যেটা কাজ হলো, এটা কিন্তু মানে ভিটামিন ইর অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হলো যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কি কাজ করে, নামটা আরেকবার বলি, অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আমরা ধরো ফাস্টফুড জাতীয় জিনিস খেলাম বা ফাস্টফুড জাতীয় জিনিস বা আর কিছু খেলে আমাদের শরীরে যেটা হয়, জায়মান অক্সিজেন কিন্তু তৈরি হয়। অক্সিজেন আমরা যেটা শ্বাসকার্যের মাধ্যমে গ্রহণ করি সেটা আমাদের জন্য ভালো, কিন্তু এই যে ফাস্টফুড খাওয়ার ফলে বা জাঙ্ক ফুডের থেকে যে জায়মান অক্সিজেনটা আমাদের বডিতে তৈরি হয়, ওটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, অ্যান্টিঅক্সিডেন্ট মানে ওই যে জায়মান অক্সিজেন তৈরি হলো ওটাকে কিন্তু নষ্ট করে দেয়। তো ওই দিক দিয়ে ভিটামিন ই কিন্তু আমাদের জন্য হেল্পফুল। ভিটামিন ই বাকি আর সাধারণত যেটা দেখা গেছে, ইঁদুরের ক্ষেত্রে বন্ধ্যাত্ব, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব দেখা গেছে। তাছাড়া রক্তাল্পতা এবং পেশির অবক্ষয়, ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় না, পেশি মাসল ডিস্ট্রাকশন, এই সমস্ত জিনিস কিন্তু ভিটামিন ই এর অভাবে কিন্তু হতে পারে। পেশির অবক্ষয় বা মাসল ডিস্ট্রাকশন, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তখন কাজ করবে না, ভিটামিন ই প্রেজেন্স থাকবে না, তখন কিন্তু মানে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে মানুষটা। তো মনে রাখবে ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, উৎস হলো সমস্ত রকমের উদ্ভিজ্জ তেল, আর প্রধান একটা কাজ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অভাবজনিত রোগ, বন্ধ্যাত্ব, ইঁদুরের ক্ষেত্রে এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। তাছাড়াও রক্তাল্পতা এবং পেশি অবক্ষয়, এসবের জন্যও কিন্তু হ্যাঁ প্রজনন ক্ষমতা কমে যায়। প্রথমে এটা এক্সপেরিমেন্ট র্যাটে করা হয়েছে, সেই কারণেই র্যাট বলা। মানুষের ক্ষেত্রেও ভিটামিন ই এর অভাবে কিন্তু প্রজনন ক্ষমতা কমে যায়, তোমার ঠিকঠাক করে সেক্স অর্গানগুলো ডেভেলপমেন্ট হয় না। তারপর রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। কিছু নাম না ইংরেজিতে লেখা রয়েছে, আমি প্রোনাউন্সিয়েশনটা বলছি, ওটা শুনে নাও, ঠিক আছে। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন, এবং উৎস হিসাবে সমস্ত সবুজ শাকসবজি রয়েছে, সবই কিন্তু ভিটামিন কে এর উৎস। কাজ,
প্রোথ্রম্বিন সংশ্লেষণে সাহায্য করে। তোমরা যারা রক্ত চ্যাপ্টারটা পড়েছো সবার জানা যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয় এবং ওই থ্রম্বিন কি করে রক্ত তঞ্চনে সাহায্য করে। আর প্রোথ্রম্বিনটা কি করে তৈরি হচ্ছে, তো ভিটামিন কে কিন্তু প্রোথ্রম্বিনটাকে তৈরি করছে। তার মানে আমাদের রক্তে শুরু থেকে যে প্রোথ্রম্বিন প্রেজেন্স থাকছে ভিটামিন কে এর জন্য, যদি ভিটামিন কে না থাকে রক্তে প্রোথ্রম্বিনই থাকবে না। প্রোথ্রম্বিন সংশ্লেষণে ভিটামিন কে সাহায্য করছে এবং এইভাবে রক্ত জমাট বাঁধতেও কিন্তু সাহায্য করে। অভাবজনিত রোগ হিসেবে ভিটামিন কে যদি প্রেজেন্স না থাকে তাহলে কি হবে, তো রক্তক্ষরণ বৃদ্ধি পাবে। কোনো একটা ক্ষতস্থান যদি কোনো একটা জায়গায় কেটে গেলে ওখান থেকে রক্তক্ষরণ হতেই থাকবে। তো অভাবজনিত রোগ হিসেবে কিন্তু রক্তক্ষরণ বলা যেতে পারে। এখানে যে জায়গাটা মনে রাখবে, প্রোথ্রম্বিন সংশ্লেষণে সাহায্য করে এবং প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, ওই থ্রম্বিনটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এইভাবে ভিটামিন কে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভিটামিন কে কিন্তু একা একা কাজ করে না, ভিটামিন কে এর সাথে আরও যে আয়নটা প্রয়োজন তা হলো ক্যালসিয়াম আয়ন। ভিটামিন কে আর ক্যালসিয়াম আয়ন একসাথে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে। তো একই রকম এখানে অভাবে রক্ত জমাট বাঁধবে না অভাবে। ভিটামিন কে যদি না থাকে তাহলে রক্ত জমাট, তুমি অভাব রক্ত জমাট মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝলাম না। কথাটা হলো ভিটামিন কে যদি অভাব হয় তাহলে রক্তক্ষরণ হবে, কোন একটা জায়গায় কেটে গেলে ওখান থেকে গল গল করে রক্ত বয়েই যাবে, রক্ত জমাট বাঁধবে না অভাবজনিত ফল হিসেবে। একই রকম এখানেও রাসায়নিক নাম, উৎস, কাজ আর অভাবজনিত লক্ষণ বা রোগ যে রয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন পর্যন্ত আমরা যে 4টে ভিটামিন পড়লাম এ, ডি, ই আর কে, সবগুলোই জলে দ্রবণীয় ভিটামিন। মিশন 30 কবে স্টার্ট হবে, আই থিঙ্ক তুমি তাই জিজ্ঞেস করছো। আচ্ছা মিশন 31 হবে, বুঝলাম না আমি তুমি কি বললে। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা জলে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে পড়লাম। এবার আমরা এক এক করে দেখে নেব ফ্যাট। এখন পর্যন্ত আমরা জলে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে পড়লাম। এবার আমরা যেটা দেখে নেব আমরা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন পড়লাম এডিই কে। এবার আমরা জলে দ্রবণীয় ভিটামিন দেখে নেব। তো জলে দ্রবণীয় ভিটামিন দুটো রয়েছে, ভিটামিন বি আর ভিটামিন সি। ভিটামিন বি যে রয়েছে এটাকে কিন্তু শুধুমাত্র ভিটামিন বি বলা হয় না, ভিটামিন বি কমপ্লেক্স। ধরো কোনো ভিটামিন বি এর অভাবজনিত রোগ, ধরো বেরি বা কোনো ভিটামিন বি এর অভাবজনিত রোগ হয়েছে, তখন কিন্তু ডক্টর একটা ভিটামিন ক্যাপসুল দেয় না, একটা ভিটামিন সাপ্লিমেন্ট দেয় না, ওর সাথে কিন্তু পুরো বি কমপ্লেক্স থাকে। তো ভিটামিন বি কমপ্লেক্স যে রয়েছে বেশ কয়েকটা ভিটামিন একসাথে বি কমপ্লেক্স ট্যাবলেটটাতে থাকে। তো ভিটামিন বি কমপ্লেক্সে আমরা এক এক করে, মিশন 30 ব্যাচ কি ফুল হয়ে গেছে? আচ্ছা তোমরা একবার ইনস্টিটিউশনে কল করে জেনে নিতে পারো, আই থিঙ্ক ফুল হয়নি, এনরোলমেন্ট চলছে এখনো। হ্যাঁ তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাসের শেষে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো ভিটামিন বি কমপ্লেক্সে আমরা বেশ কয়েকটা এক এক করে ভিটামিন সম্পর্কে আমরা পড়বো। এখানে একটা কথা, যে কথাটা মনে রাখবে, থিয়ামিন। হ্যাঁ ভিটামিন বি1কে থিয়ামিন বলা হয়। বি কমপ্লেক্সে যে ভিটামিনগুলো রয়েছে, ঠিক আছে, বি1, বি2, বি3, বি4 কিন্তু নেই, ঠিক আছে, তারপর বি5, বি6, বি7, বি8 নেই, বি9 আর বি12, এই কটা ভিটামিন ইম্পর্টেন্ট। এই কটা ভিটামিনের রাসায়নিক নাম আমরা বেশি করে পড়ব। ভিটামিন বি কমপ্লেক্সে অভাবজনিত রোগ আলাদা করে ভিটামিন হিসেবে জিজ্ঞেস করে না, একসাথে ভিটামিন বি এর অভাবজনিত রোগ জিজ্ঞেস করে দেয়। তো এখানে আমি যদিও আলাদা আলাদা করে কয়েকটা বলা হয়েছে, তোমাদের আলাদা করে মনে না রাখলেও চলবে, একসাথে ভিটামিন বি এর যে অভাবজনিত রোগ রয়েছে এবং উৎসটাও একসাথেই মনে রাখলে যথেষ্ট। তাছাড়া আলাদা করে যেটা মনে রাখতে হবে, সব ভিটামিনের রাসায়নিক নাম যে রয়েছে, রাসায়নিক নামগুলো আলাদা করে মনে রাখতে হবে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম তো থিয়ামিন বা থায়ামিন, যাই বলো প্রোনাউন্সিয়েশন ওটা, থিয়ামিন বা থায়ামিন দুটোই বলা যায়। তো ভিটামিন বি এর রাসায়নিক নাম কিন্তু হলো থায়ামিন বা থিয়ামিন। উৎস,
তো সমস্ত ধরনের যে শস্য রয়েছে, ধান বা বাকি যে শস্য রয়েছে, এই শস্যের তুষ যে রয়েছে সেখান থেকে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় বা ভিটামিন B1টা পাওয়া যায়। এই যে ঢেকি ছাটা চাল কথাটা রয়েছে, ঢেকি ছাটা চাল, এখন তো ঢেকি ছাটা চাল, আমরা এখন তো পালিশ করা চাল খাই, তো ওটাতে কিন্তু ভিটামিন B1টা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো শস্যের তুষে এবং ওখান থেকে ঢেকিতে ছাটা হলে চালে কিন্তু কিছু ভিটামিন B1 কিন্তু চলে আসে। তো এই শস্যের তুষে থাকে। তাছাড়া ঢেকি ছাটা চাল ভিটামিন বি এর উৎস হিসেবে বলা যেতে পারে। কাজ, তো বিভিন্ন ধরনের কোএনজাইম হিসেবে কাজ করে। কাজটা ইম্পর্টেন্ট না এখানে। অভাবজনিত রোগ কি রয়েছে, তো ভিটামিন B1 অভাবে বেরি রোগ হয়। একসাথে এটা মনে রাখতে পারো যে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। উৎস হিসাবে শস্যের তুষ, তাছাড়া ঢেকি ছাটা চাল, এই সমস্ত জিনিস থেকে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। কাজটা খুব একটা ইম্পর্টেন্ট না যে কোএনজাইম হিসেবে কাজ করে, এর উপরে আলাদা করে কোশ্চেন্স থাকবে না। আলাদা করে যে জায়গাটা থেকে কোশ্চেন্স থাকে, ভিটামিন B1 রাসায়নিক নাম কি, তো ভিটামিন B1 রাসায়নিক নাম থিয়ামিন। আচ্ছা রাজীব অধিকারী কিছু বললে তুমি, প্রলংগেশন অফ বায়োকোয়াগুলেশন ইন অ্যাবসেন্স অফ ভিটামিন কে। হ্যাঁ ঠিক, বায়োকোয়াগুলেশনসে ব্লাড কোয়াগুলেশনসে লেট হয়ে যায় ভিটামিন কে এর অভাবে। তারপর ভিটামিন B2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্ল্যাভিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। উৎস হিসাবে দুধ, লিভার এবং ডিমের কুসুমে ভিটামিন B2 পাওয়া যায়। তাছাড়াও ঢেকি ছাটা চাল তো রয়েছেই। ভিটামিন B2 এর অভাবে যে রোগ দুটো হয়, সেলোসিস আর একটা গ্লসাইটিস, এই দুটো রোগ ভিটামিন B2 এর অভাবে কিন্তু হয়। রোগগুলো আলাদা করে ভিটামিন হিসেবে মনে না রাখলেও হবে, তোমরা একসাথে ভিটামিন বি কমপ্লেক্সের একসাথে অভাবজনিত রোগ সবগুলোকে একসাথেই মনে রাখতে পারো, উৎসটাকেও একসাথে, শুধু আলাদা করে রাসায়নিক নামটা মনে রাখবে। যদিও আমি আলাদা আলাদা করে বলে দিয়েছি এখানে কোন পার্টিকুলারলি কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। ভিটামিন B3 রাসায়নিক নাম হলো নিয়াসিন, এবং নিয়াসিনের অভাবে যে রোগটা হয় তা হলো পেলেগ্রা। তাহলে দেখো এখন পর্যন্ত বি কমপ্লেক্সের আমরা তিনটে ভিটামিন দেখলাম, ভিটামিন B1, ভিটামিন B2 আর ভিটামিন B3। ভিটামিন B1 বা যাকে ভিটামিন B1 বা ভিটামিন B1 এর আমরা রাসায়নিক নাম পড়লাম থায়ামিন বা থিয়ামিন, তারপর B2 রাইবোফ্ল্যাভিন আর B3 হলো নিয়াসিন। অভাবজনিত রোগ বেরি, তারপর চেলোসিস, গ্লসাইটিস আর একটা পেলেগ্রা। এরপর রয়েছে ভিটামিন B4 ভিটামিন কিন্তু হয় না, B4 আর B8 ভিটামিন নেই। B5 এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড বা প্যান্টোথেনিক ভিটামিনও বলা হয় ভিটামিন B5কে। এর অভাবজনিত রোগ যেটা হলো ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণে বাধা দেয়, ঠিকঠাকভাবে ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ হয় না। তো B5 5, তো 5কে দেখো পেন্টো বা পেন্টা বলা হয়, তো ওই হিসাবে তোমরা এই নামটা মনে রাখতে পারবে, পেন্টোথেনিক ভিটামিন B5 এর রাসায়নিক নাম। B6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। এর অভাবজনিত রোগ যে রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট না, আলাদা করে সেই কারণে দেওয়া হয়নি। তো B5 প্যান্টোথেনিক অ্যাসিড বা শুধুমাত্র প্যান্টোথেনিকও বলা হয়, আর B6 হলো পাইরিডক্সিন। ভিটামিন B7 রাসায়নিক নাম বায়োটিন। এর অভাবজনিত রোগের ওপরে আলাদা করে অনেক সময় প্রশ্ন থাকে। B7 এর অভাবে কিন্তু চুল উঠে যায় মাথার, বায়োটিনের অভাবে বা ভিটামিন B7 এর অভাবে। B9 রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। এর অভাবজনিত রোগ হলো মেগালোব্লাস্টিক বা ম্যাক্রো অ্যানিমিয়া। এখানে যেটা হয় অ্যানিমিয়াতে এখানে রেড ব্লাড কর্পাসেল যে রয়েছে ওই সাইজটা কিন্তু বেড়ে যায়, সেই কারণে মেগালোব্লাস্টিক বা ম্যাক্রো অ্যানিমিয়া বলা হয়েছে, নর্মালের থেকে সাইজটা বেড়ে যায়। তো ভিটামিন B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। B12 অনেক সময় কোশ্চেন্স থাকে যে কোন ভিটামিনে কোবাল্ট প্রেজেন্স থাকে, তো কোবাল্ট কিন্তু প্রেজেন্স থাকে ভিটামিন B12 এ কোবাল্ট প্রেজেন্স থাকে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন।
অভাবজনিত রোগ একই রকম B9 মতো ভিটামিন B12 অভাবেও কিন্তু মেগালোব্লাস্টিক বা ম্যাক্রো অ্যানিমিয়া এই রোগটা কিন্তু হতে দেখা যায়। তো আবারও বলছি, ভিটামিন বি তোমরা যখন পড়বে একসাথে উৎস আর অভাবজনিত রোগটা একসাথেই পড়ো, ওর উপরে আলাদা করে কোশ্চেন্স থাকে না। তবে সবগুলো ভিটামিন বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো রয়েছে সবগুলো রাসায়নিক নামগুলো ঠিকঠাক করে আলাদা করে পড়ে নেবে। জলে দ্রবণীয় লাস্ট ভিটামিন সি। ভিটামিন সি এরও কিন্তু প্রধান কাজ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ভিটামিন কে এর মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের সবথেকে বেশি যে ইমিউনিটি প্রদান করে তা কিন্তু ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। উৎস হিসাবে সমস্ত ধরনের লেবু জাতীয় ফল যে রয়েছে বা যেটাকে সাইট্রাস ফ্রুট বা সাইট্রাস ফল বলা হয়, তাছাড়া পেয়ারা, সবুজ লঙ্কা, সবুজ শাকসবজি সবতেই কিন্তু ভিটামিন সি থাকে। বেশি পরিমাণে থাকে সাইট্রাস ফ্রুট, পেয়ারা, সবুজ লঙ্কা এসবে। কাজ তো বিভিন্ন ধরনের হরমোন সংশ্লেষণে কিন্তু ভিটামিন সি সাহায্য করে এবং আমাদের সব থেকে বেশি ইমিউনিটি প্রোভাইড করে ভিটামিন সি। অভাবজনিত রোগ কি? তো ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। তো ভিটামিন সি এর অভাবজনিত রোগ হলো স্কারভি। তো একসাথে তোমরা যখন ভিটামিন পড়বে, প্রথমত জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আলাদা আলাদা করে। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই কে, জলে দ্রবণীয় ভিটামিন বি আর সি। এবার সবগুলোর রাসায়নিক নাম, অভাবজনিত লক্ষণ আর উৎসগুলো একটু করে দেখে নেবে, দেখলেই মনে থাকবে উৎস। শুধু যেটা মুখস্থ করতে হবে রাসায়নিক নাম আর অভাবজনিত রোগ। আর ভিটামিন বি কমপ্লেক্সের ক্ষেত্রে বি কমপ্লেক্সের 4 আর 8 তো নেই, তাছাড়া যে বাকিগুলো রয়েছে সবগুলো রাসায়নিক নাম। বাকিগুলো তো যে কটা আমি বললাম ওই কটা পড়লেই যথেষ্ট। তো রাসায়নিক নামগুলো বি কমপ্লেক্সের ক্ষেত্রে মনে রাখবে আর একসাথে সবটার অভাবজনিত রোগ। পিডিএফ কোথায় পাবো? আই থিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কয়েকটা কোশ্চেন অ্যান্সার দেখে নিই। এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম তার উপরে কোশ্চেন অ্যান্সার। তো প্রথম প্রশ্ন হলো কোনটি অসঙ্গতিপূর্ণ, মানে এখানে 4টে অপশন যে দেওয়া রয়েছে এতে কোনটা ভুল আছে। ঠিক আছে, প্রথমে বলা হয়েছে ভিটামিন কে বেরিবেরি, ভিটামিন সি স্কারভি, ভিটামিন এ জেরোপথ্যালমিয়া আর ভিটামিন ডি রিকেট। তো এখানে কোনটা ভুল দেওয়া রয়েছে বা অসঙ্গতিপূর্ণ বলো তোমরা। অ্যান্সারটা চ্যাট বক্সে লিখে দাও, অ্যান্সার কি হবে, কোনটা ভুল আছে এখানে। ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, কোনটা মিসম্যাচ করছে, কোনটা ঠিকঠাক ম্যাচ করা নেই। এখানে দেখো ভিটামিনের নাম এবং তার সাথে তার অভাবজনিত রোগ লক্ষণটা দেওয়া হয়েছে যে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। আমরা নিচের দিক থেকেই দেখে নিচ্ছি। ভিটামিন ডি কিসে সাহায্য করে? আমাদের ভিটামিন ডি এর যে কাজ হলো আমাদের হাড় বা দাঁতের গঠনে সাহায্য করে। তার মানে ভিটামিন ডি এর অভাবজনিত যে রোগটা রিকেট রোগ আমরা জাস্ট পড়লাম। আচ্ছা তোমরাও অ্যান্সারটা বলো, আমি একটু ওয়েট করছি, বলো কি হবে অ্যান্সার। এ অ্যান্সার বললে না, ঠিক আছে, বাকিরাও বলো কি অ্যান্সার হবে, কোন কোন পেয়ারিংটা এখানে ভুল দেওয়া রয়েছে। চন্দন ঘোষ তুমিও বললে এ, ঠিক আছে, আর বাকিরাও অ্যান্সার দাও যারা কানেক্ট আছো। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, একদম ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট হয়, মানে এটা পেয়ার ঠিক রয়েছে। ভিটামিন এ জেরোপথ্যালমিয়া আমরা পড়লাম, এটাও ঠিক দেওয়া রয়েছে। ভিটামিন সি স্কারভি জাস্ট আমরা পড়লাম, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর ভিটামিন কে বেরিবেরি বলা হয়েছে। ভিটামিন বি এর কে এর অভাবে কি বেরিবেরি রোগ হয়? কার অভাবে হয় বেরিবেরি রোগ বলো, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? এখনই আমরা পড়লাম, আজকের ক্লাসে আমরা পড়লাম কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। হ্যালো, শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? যারা কানেক্ট আছো বলো, কিছু অ্যান্সার দাও, ঠিক ভুল যাই হোক। আমরা ভিটামিন বি পড়লাম, তো ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয় এবং ভিটামিন বিতেও পার্টিকুলারলি আমরা B1 পড়লাম যে ভিটামিন B1 এর অভাবে কিন্তু বেরিবেরি রোগ হয়। তাহলে এখানে যে বলা হয়েছে ভিটামিন কে
তার সাথে বেরি এই পেয়ারিংটা কিন্তু ভুল রয়েছে। তাহলে এখানে এটার অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট অ্যান্সারটা, যেখানে অসঙ্গতিপূর্ণ রয়েছে ভিটামিন কে বেরি। বাকি সবগুলোই ঠিক রয়েছে এবং এই পেয়ারিংটাই ভুল রয়েছে। ভিটামিন কে এর অভাবে কিন্তু বেরি রোগ হয় না। ভিটামিন কে এর অভাবে যেটা হয়, রক্তক্ষরণ বৃদ্ধি পায়, মানে রক্ত তঞ্চিত হয় না, কোনো একটা জায়গা কেটে গেলে ওখান থেকে গড় করে কিন্তু রক্ত বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিচ্ছি তাহলে এবার আমরা। পরের প্রশ্ন হলো, রডোপ্সিন সংশ্লেষণের জন্য কোন ভিটামিনটা প্রয়োজন? রডোপ্সিন সংশ্লেষণে কোন ভিটামিন সাহায্য করে? তো অপশানে রয়েছে ভিটামিন সি, তারপর ভিটামিন B2, তারপর রয়েছে ভিটামিন ডি এবং ভিটামিন এ। তো রডোপ্সিন সংশ্লেষণের জন্য কোন ভিটামিনটা প্রয়োজন? বলো কি হবে এটার অ্যান্সার? রডোপ্সিন সংশ্লেষণের জন্য কোন ভিটামিনটা প্রয়োজন বা প্রয়োজনীয় ভিটামিনটা কি? ভিটামিন সি নাকি ভিটামিন B2 নাকি ভিটামিন ডি না ভিটামিন এ? হ্যাঁ, ভিটামিন কে বেরি। আগের অ্যান্সার যারা ভিটামিন কে বেরি বললে ওটা ঠিক অ্যান্সার আছে। রডোপ্সিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ভিটামিনটা কি? ভিটামিন সি নাকি B2 নাকি ডি নাকি এ? রাজীব অধিকারী এ, সুরেন্দ্রনাথ মণ্ডল এ। বাকিরাও অ্যান্সার বলো। রডোপ্সিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন। আচ্ছা, যারা এ অ্যান্সার বললে তোমরা প্রত্যেকেই ঠিক বলেছো। ভিটামিন এ কিন্তু রডোপ্সিন সংশ্লেষণে সাহায্য করে, যেটা নাইট ভিশনে আমাদের সাহায্য করে, রাতে দেখতে সাহায্য করে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। এখানে বলছে নিচের কোনটা সঠিক, কোনটা ঠিক আছে ওটা বলতে হবে। প্রথম অপশন, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন ডি রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি ক্যালসিফেরল, ভিটামিন এ থায়ামিন বা থিয়ামিনও বলতে পারো। তো এখানে চারটে পেয়ারিংয়ে তিনটে কিন্তু ভুল দেওয়া রয়েছে আর একটা ঠিক। এখানে ভিটামিন এবং তার সাথে তার রাসায়নিক নাম বলা হয়েছে। তো এই কোন ভিটামিনের সাথে তার, এখানে সবগুলোই রাসায়নিক নাম ভুল দেওয়া আছে, একটা বাদে একটা রাসায়নিক নাম ঠিক আছে। তো কোনটা ঠিক দেওয়া আছে আর কোনগুলো ভুল আছে? তো এখান থেকে যে পেয়ারটা সঠিক আছে, মানে যেখানে ভিটামিনের সাথে রাসায়নিক নামটা ঠিকঠাক করে ম্যাচ করছে, ওটা তোমাদের বলতে হবে। বলো কোনটা সঠিক? ভিটামিন ই টোকোফেরল, ডি রাইবোফ্ল্যাভিন, বি ক্যালসিফেরল, এ থিয়ামিন। সুরেন্দ্রনাথ মণ্ডল তুমি বললে থার্ড অপশন। আচ্ছা, রাজীব অধিকারী তুমি ভিটামিন B1 কিসের কথা বললে আমি ঠিক বুঝলাম না। তারপরে এলজি গেমার তুমি ফার্স্ট অপশন বলছো। আচ্ছা, মানে এইটাতে কনফিউশন হচ্ছে একটু। ঠিক আছে, বাকিরাও অ্যান্সার বলো, দেখে নিচ্ছি কোনটা ঠিক বা কোনটা ভুল দেওয়া হয়েছে। অ্যাবসেন্স অফ ভিটামিন B1 কজ বেরি। হ্যাঁ, ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়, তুমি কারণটা বললে। চন্দন ঘোষ তুমি বললে ফার্স্ট অপশন, ঠিক আছে। আর বাকিরা বলো। এখানে ঠিক পেয়ারটা দেখতে হবে, চারটাতে তিনটে পেয়ারিং ভুল দেওয়া রয়েছে আর একটাই ঠিক আছে, মানে তিনটে রাসায়নিক নাম ভুল দেওয়া আছে আর একটা ঠিক। তো কোনটা রাসায়নিক নাম ঠিক আছে ওটা বলতে হবে। আচ্ছা, আমি বলে দিই অ্যান্সারটা। এখানে দেখো, এখানেও আমরা একই রকম নিচ থেকে দেখছি। ভিটামিন এ রাসায়নিক নাম থিয়ামিন নাকি না? কি ভিটামিন এ রাসায়নিক নাম? ভিটামিন এ রাসায়নিক নাম কিন্তু আমরা পড়লাম রেটিনল। তার মানে লাস্ট অপশনটা যে রয়েছে এটা ভুল দেওয়া রয়েছে। রাসায়নিক নাম ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, কিন্তু এখানে দেওয়া রয়েছে থায়ামিন বা থিয়ামিন। থিয়ামিনটা অ্যাকচুয়ালি ভিটামিন B1 এর রাসায়নিক নাম। তার মানে ফোর্থ নাম্বার পেয়ারিংটা মিসম্যাচই রয়েছে আর আমাদেরকে সঠিক পেয়ারিংটা খুঁজতে বলেছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। পরেরটা ভিটামিন বি এর রাসায়নিক নাম এখানে বলেছে ক্যালসিফেরল। ভিটামিন বি এর তো রাসায়নিক নাম ক্যালসিফেরল না। ভিটামিন বিতে অনেকগুলো ভিটামিন রয়েছে
এবং তাছাড়াও ক্যালসিফেরল যদি আমরা দেখি ভিটামিন ডি এর কিন্তু রাসায়নিক নাম ক্যালসিফেরল, মানে এটাও ভুল দেওয়া রয়েছে, এটা তাহলে হবে না। তারপরেরটা ভিটামিন ডি রাইবোফ্ল্যাভিন। রাইবোফ্ল্যাভিনে দেখো আমরা পড়লাম ভিটামিন ডি এর কিন্তু রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন না, রাইবোফ্ল্যাভিন ভিটামিন বি2 এর রাসায়নিক নাম। প্রথমটা যে রয়েছে ভিটামিন ই টোকোফেরল, এটাই কিন্তু একেবারে সঠিক। কৌশিক পান্ডা, কিসের কনফিউশন হলো তোমার, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু হবে ভিটামিন ই, যার রাসায়নিক নাম টোকোফেরল। বাকিগুলো কিন্তু পেয়ারিংটা ঠিক নেই, বাকিগুলো ভুল দেওয়া রয়েছে। ভিটামিন ডি রাইবোফ্ল্যাভিন হবে না, রাইবোফ্ল্যাভিন বি2 এর। তারপর ক্যালসিফেরল হলো ভিটামিন ডি, আর থিয়ামিনও কিন্তু ভিটামিন এর রাসায়নিক নাম না, ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল, আর ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থায়ামিন বা থিয়ামিন। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু হচ্ছে ফার্স্ট অপশনটা অ্যান্সার, ভিটামিন ই টোকোফেরল। আমাদের পরের প্রশ্ন, রাইবোফ্ল্যাভিনের অভাবে কি রোগ হয়? রাইবোফ্ল্যাভিনের অভাবে কি রোগ হয়? অপশন রয়েছে স্কারভি, পেলেগ্রা, বেরিবেরি নাকি চেলোসিস। রাইবোফ্ল্যাভিনের অভাবে কি রোগ হয়? স্কারভি, পেলেগ্রা, বেরিবেরি নাকি চেলোসিস। এত ডিটেলসে কোয়েশ্চেন থাকে না, তাও একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা রয়েছে, মানে তোমরা অ্যান্সারটা জানলে আই থিঙ্ক বুঝতে পারবে। রাইবোফ্ল্যাভিনের অভাবে কি রোগ হয়? স্কারভি, পেলেগ্রা, বেরিবেরি, চেলোসিস। ভিটামিন বি1 ইজ বেরিবেরি। হ্যাঁ, ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি হয়, এখানে রাইবোফ্ল্যাভিন বলা হয়েছে। রাইবোফ্ল্যাভিন কার রাসায়নিক নাম? প্রথমত মনে করো কোন ভিটামিনের রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। কৌশিক বলছে থার্ড, না হলে ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, দেখছি আমরা অ্যান্সারটা কি হয়। এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স আছে, এত ডিফিকাল্ট কোয়েশ্চেন্স থাকে না, তবে আমি যেহেতু এখনই তোমাদের পড়ালাম সেই কারণে কোয়েশ্চেন্সটা দেওয়া, দেখি কতটা কার মনে আছে যা যা পড়লে এখন। রাইবোফ্ল্যাভিনের অভাবে কি রোগ হয়? রাইবোফ্ল্যাভিন যে রয়েছে, কোন ভিটামিনের রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন? আচ্ছা এইটা বলো প্রথমে, শুরুতে এটা আমাকে বলো, রাইবোফ্ল্যাভিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? কোন ভিটামিনের রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন? ওটা জানলেই তোমরা খুব ইজিলি বলতে পারবে। তাছাড়া ধরো কোশ্চেন দেখে নিয়ে অ্যান্সার পারছো না, বুঝতে পারছো না, তখন অ্যান্সার থেকে কোশ্চেন্সে আসো। স্কারভি, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো আমরা সবাই জানি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা হয়। বেরিবেরি ভিটামিন বি1 এর অভাবে হয়। এবং রাইবোফ্ল্যাভিন যেটা হলো, রাইবোফ্ল্যাভিন কিন্তু ভিটামিন বি2 যে রয়েছে তার রাসায়নিক নাম হলো রাইবোফ্ল্যাভিন। এবং রাইবোফ্ল্যাভিনের অভাবে বা ভিটামিন বি2 এর অভাবে চেলোসিস এই রোগটা যে রয়েছে, এটা কিন্তু ভিটামিন বি2 এর অভাবে হয়। আমরা জাস্ট আজকের ক্লাসে পড়লাম, এতটা ডিটেলসে বি কমপ্লেক্সের ওপরে কোশ্চেন্স থাকে না, পার্টিকুলারলি ওই ভিটামিনের কাজের ওপরে। তাও জাস্ট আমি পড়ালাম তোমাদের, সেই কারণে একটা এই কোশ্চেন্সটাও আমি এখানে অ্যাড করেছি। তো বি2 এর অভাবে চেলোসিস রোগ হয়। এখানে তিনটেই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সেরই রয়েছে, পেলেগ্রা, বেরিবেরি, চেলোসিস। পার্টিকুলারলি যেহেতু রাইবোফ্ল্যাভিন বলা হয়েছে, তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে 4 নাম্বারটা, অর্থাৎ চেলোসিস। চেলোসিস রোগের জন্য দায়ী ভিটামিন হলো ভিটামিন বি2 বা রাইবোফ্ল্যাভিন। আমাদের লাস্ট কোশ্চেন, নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? জলে দ্রবণীয় এবং তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। ভিটামিন বি1, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। কি হবে বলো? ভিটামিন ই টোকোফেরল ইজ রাইট। হ্যাঁ, আগের ওই অ্যান্সারটা ভিটামিন ই টোকোফেরল, ওটা ঠিকই আছে। ওটা ভিটামিন 1 এর রাসায়নিক নাম রেটিনল, এটাও ঠিক বললে। কৌশিক পান্ডা, কি গুলিয়ে যাচ্ছে তোমার?
কৌশিক এটা অ্যান্সার বললে ডি, ঠিক আছে। বাকিরা কি অ্যান্সার বলে দেখে নি। সি মানে তুমি কি বলতে চাইছো, ভিটামিন সি নাকি অপশন সি, 3rd নাম্বার অপশন? আচ্ছা ভিটামিন সি বললে তুমি, মানে 2nd অপশন তোমার হিসেবে। কোশ্চেন্সটা পড়ো ভালো করে। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? সবাই কোশ্চেন্সটা পড়ো। হ্যাঁ রাজীব অধিকারী ঠিক বললে, সেলোসিস আর গ্লসাইটিস এই দুটো ভিটামিন বি এর অভাবে হয়। হ্যাঁ, এটার অ্যান্সার বলো, কোন ভিটামিনটা জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? কোন ভিটামিনটি জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? তো জলে দ্রবণীয় ভিটামিন কি কি রয়েছে? ভিটামিন বি আর ভিটামিন সি রয়েছে, দুটোই ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন বি আর সি। আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দুটো ভিটামিন কাজ করে আমরা জানি। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোন 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 দুটো ভিটামিন কাজ করে বলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে? একটা ভিটামিন ই আমরা পড়লাম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর একটা ভিটামিন সি, দুটো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এই দুটোতে কোনটা জলে দ্রবণীয়? একটা ফ্যাটে দ্রবণীয়, একটা জলে দ্রবণীয়। তো জলে দ্রবণীয় ভিটামিন বি আর সি দুটোই রয়েছে, তার মানে অবভিয়াসলি ভিটামিন সি হবে এটার অ্যান্সার। তো নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? অ্যান্সার হবে 2nd অ্যান্সার, মানে ভিটামিন সি। ভিটামিন সি জলে দ্রবণীয় এবং সাথে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কৌশিক পান্ডা বি, হ্যাঁ জলে দ্রবণীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো আজকের ক্লাস এতটাই, এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো এইভাবে রেগুলারলি তোমরা বিভিন্ন সাবজেক্টসের ওপরে একটা একটা করে ক্লাস পেয়ে যাবে, এবং পিডিএফটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। অফলাইন ব্যাচে তোমরা এনরোলমেন্ট করতে পারো, মিশন 30-র জন্য এখনও এনরোলমেন্ট চলছে। তোমরা ইন্টারেস্টেড থাকলে রেগুলার কম্বাইন ব্যাচেও জয়েন করে নিতে পারো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক করে দাও। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে তাহলে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। টাটা, সবাই ভালো থেকো, আর গুড নাইট সবাইকে। হ্যাঁ, গুড নাইট।